বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতি মোটা দাগে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, একটাকে বাদ দিয়ে আরেকটা চিন্তা করাও অসম্ভব প্রায়। এবং মূলত এই তিন বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই আমার অতিথিদের সঙ্গে। অতিথি হিসেবে আছেন আমার বায় বসা আছেন বারবিডা সাবেক মহাসচিব ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আমার ডানের আছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, রাজনীতিক এবং ব্যবসায়ী নেতাও গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশে বহুদিন ধরে দুর্নীতি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বাংলাদেশ দুর্নীতিতে ভাবমূর্তি অনুজ্জ্বল, তার বহু বছর ধরেই পরিস্থিতির কোনো উন্নতিও হচ্ছে না। এবং সর্বশেষ যেটা দেখা গেল যে বাংলাদেশ আর্মির সাবেক প্রধান এবং যিনি বিজিবিরও একসময় পরিচালক ছিলেন জেনারেল আজিজ আহমেদ, এই সরকারের আমলেই তিনি সেনাপ্রধান ছিলেন, তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা দিয়েছে তার এবং তার সূত্র ধরে তার ইমিডিয়েট ফ্যামিলির উপরেও মার্কিন যুক্তরাষ্ট্র। করাপশন চার্জেসের মধ্যে আছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করা এবং মানুষ এই প্রতিষ্ঠানগুলোর উপরে, এই প্রক্রিয়ার উপরে আস্থাহীনতা তৈরি হয়েছে তার ক্রিয়াকর্মের ফলে। সো আমি আপনাদের দুজনের একটু প্রতিক্রিয়া শুনতে চাই, কারণ আপনারা রাজনীতি করলেও ব্যবসার সঙ্গেও যেহেতু দুর্নীতিটাও আপনাদেরকে দিস ওয়ে দ্যাট ওয়ে স্পর্শ করে, স্বীকার করেন কিংবা না করেন। কারণ অনেকেই জানি যে হয়তো দুর্নীতির আশ্রয় নিতে হয়, প্রশ্রয় দিতে হয়, ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়, অন্যায্য চাঁদা, ন্যায্য চাঁদাও আছে। আমি ন্যায্য চাঁদাই কথা বলবো যে পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ীর এই পলিটিক্যাল পার্টিকে পলিটিশিয়ানদের দেয়, লিগ্যাল ওয়েতে দেয়, বা এটা একটা প্রথা, কিন্তু অনেক সময় চাপে পড়ে বাধ্য হয়ে দিতে হয় নানান কিছুকে, কিন্তু সেগুলো মুখে বলা যায় না। তো সব মিলিয়ে আমি এই জেনারেল আজিজের উপরে যে স্যাংশন, সেই স্যাংশনের সূত্র ধরে আলোচনাটা আপনাদের সামনে আনতে চাই এবং আলোচনাটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। মিস্টার হাবিবুর রহমান। ধন্যবাদ দিলু ভাই। আপনি যে প্রসঙ্গ অবতারণা করছেন সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা অধ্যায়। বিশেষ করে আমরা এমনি অস্থির সময় পাস করছি। বাংলাদেশ অর্থনীতি বলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি প্লাস বিএনপি, সবগুলো দল মিলে আমরা যে সময় পার করতেছি, আমরা বিএনপির কোনো অবস্থান আমরা সে মাত্রায় সে লক্ষ্যে দেখতেছি না। প্লাস বারবার নির্বাচনকে ঘিরে যেই অবস্থা সৃষ্টি হয়, তখন থেকে আমরা যখন দেশে সুশাসনের একটু হেরফের হয়, তখনই কিন্তু দুর্নীতি যে শুরু করলেন, দুর্নীতিতে আসলে আমাদের মূল সংকটের কারণ। এবং আমরা বারবার করে বলি যে দেশীয় টাকা পাচার হওয়া, বিদেশে চলে যাওয়া, ডলার সংকট, আজকে যে বাংলাদেশের যে ডলার সংকট এবং যত কিছু যা কিছুর মূল জায়গাটা কিন্তু সংকটটা হচ্ছে সুশাসন বলতে তার মধ্যে হচ্ছে অর্থনৈতিক সুশাসন। আমরা ব্যবসায়ীরা মনে করি অর্থনৈতিক সুশাসন যদি থাকে আপনার, একসময় যেমন আমাদের দেশে চিন্তায় কিন্তু অনেকটা কমছে ধরেন। তো সুতরাং এটা কেন পারছে, আমরা ওই জায়গা থেকে আমরা নিজেকে সরিয়ে আনতে পারছি। সিসি ক্যামেরা আছে, সবাই ভয় পাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। যে স্যাংশনের কথা আমরা যেটা আমেরিকা থেকে আসলো, এখন ব্যক্তিগতভাবে যদি ওনার কোনো দুর্নীতির বিষয়ে যদি বিষয়টা থাকতো তাইলে একটা বিষয় ছিল। আমাদের কাছে যেটা খুবই উদ্বেগজনক বিষয়, এই পর্যায়ের একজন লোকের বিরুদ্ধে একজন বাংলাদেশের, উনি তো সবচেয়ে পাওয়ারফুল লোকদের মধ্যে একজন ছিলেন। ধরেন বাংলাদেশে যখনই কোনো লোক 50টা লোকের মধ্যে বাংলা আর্মি চিফ মানে অনেক পাওয়ারফুল জিনিস, সেই জায়গাটাতে যখন ওনার নামে স্যাংশন হয়, এটা আমাদের জন্য দুঃখজনক। স্যাংশনটা কী জন্য হয়েছে আমরা অনেক কিছু জানি না। এটা দুর্নীতির বিষয়ে যদি হয়ে থাকে, প্লাস কিন্তু দুঃখজনক যে অবশ্যই দুর্নীতি তো আমি তো বললাম এই বিষয়ে বললেনই, দুর্নীতির বিষয় হয়ে থাকলে তিনি তার ভাইদের ব্যবসার তিনি মানে পুরোটাই করাপশন। এখন এটা কিন্তু শুধু ব্যক্তিগতভাবে ওনার উপর আসছে সেটা না, আলটিমেটলি আমাদের টোটাল যারা। উনি অবশ্য প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলেছেন যে
তিনি মনে করেন যে ক্ষমতাসীন সরকারকে হেয় করবা বা বিব্রত করবার জন্য এটা করা হচ্ছে। এটা তিনি বলেছিলেন, আপনাদের স্মরণ থাকবার কথা যে আল জাজিরা টেলিভিশন একটা ডকুমেন্টারি করেছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে, ওনাকে নিয়ে। এবং সেই প্রেক্ষিতে আমি যে বিষয়টা বলতেছি, এখন যদি ওনার ব্যক্তিগত বিষয় না, এটা আসলে সত্যিকার এটা ব্যক্তি, উনি নিজে স্বীকার করলেন যে এটা ব্যক্তিগত বিষয় না, সরকারের বিব্রত। কিন্তু আমি একটা ছোট্ট এই জায়গায় আপনাকে একটু একটা লাইন টানতে চাই, যে লাইনটা হচ্ছে ঠিক ইলেকশনের পরপর যদি এই ঘটনা ঘটতো, ইলেকশনের পরপর যে জাতীয় ইলেকশন যেটা হয়ে গেল, কতটুকু হয়েছে কী হয়েছে আমরা সবাই জানি। এখানের সেই পর্যায়ে কোনো ইলেকশনই, এটা কোনো ইলেকশনের নামের জাস্ট একটা ইলেকশন হয়েছে, তার পরপর যদি হয়তো বিষয়টাকে আমরা অনেক বেশি মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ব্যবসায়ী, আমরা আরেকটু গুরুত্ব সহকারে দেখতাম। এখন গুরুত্বটা একটু জনগণের কাছে কম, জনগণের ক্ষেত্রে কম। যে এখন যারা কনসার্ন, দোজ হু আর কনসার্ন, বিশেষ করে ধরেন বর্তমান যিনি আর্মি চিফ আছেন, অতীতে যারা ছিলেন, ভবিষ্যতে যারা হবেন, তাদের ব্যাপারে একটা নেতিবাচক প্রভাব এটার উপর পড়বে। কারণ আপনি এই পর্যায়ের একটা প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, আপনি যদি নির্বাচন কমিশন বলেন, অমুক বলেন, অনেক কিছু আমাদের প্রতিষ্ঠানের কোনো শেষ নেই, দুদকের কথা বলেন। আর্মি হচ্ছে আমাদের সবচেয়ে, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের বাংলাদেশের জন্য এই তিনটা প্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল আপনার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কোনো একজন প্রধানকে যদি এভাবে যদি স্যাংশন দেওয়া হয়, এটা কিন্তু টোটাল জাতির জন্য কলঙ্কজনক। এটা আমরা ব্যবসায়ী হিসেবে মনে করি এবং সাধারণ পাবলিক হিসেবে মনে করি, জনগণ হিসেবে মনে করি যে এটা জাতির জন্য কলঙ্কজনক। এক, দ্বিতীয়ত হচ্ছে ওনার ব্যক্তিগত যদি কোনো বিষয় থাকতো, যদি তার আগেই উনি ডিক্লার দিচ্ছেন যে আপনারা ওই যেটা আপনি বললেন, আগে উনি কনফার্ম করছেন যে এটা বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য মনে করেন হতে পারে। উনি যদি মনে করে থাকেন, আমরা যারা সাধারণ জনগণ এবং এরপরে যদি সিকুয়েল যদি কোনো রকম স্যাংশন আসে, তখন কিন্তু আমরা আরেকটু বিস্তারিত এটা নিয়ে ভাবতে পারবো। সাধারণ মানুষ হিসেবে আমরা এই মুহূর্তে যেটা মনে করি, আমাদের আসলে সতর্ক হওয়া উচিত। সুশাসনের যে জায়গাগুলো, আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে এই পর্যায়ের যারা দেশটা পরিচালনা করবেন, তাদের উপরে তো আমাদের জাতির ভবিষ্যৎ। আমরা কি দেখে শিখবো, আমার ছেলেরা কি দেখে শিখবে, আমার বাচ্চারা যখন বড় হবেন, তখন এই উদাহরণগুলো ওদের কাছে অনেক অস্পষ্ট থাকবে। এই অস্পষ্ট থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। মিস্টার গোলাম সরওয়ার মিলন, ধন্যবাদ। প্রিয় উপস্থাপক জিল্লুর রহমান ভাই, আপনাকে এবং চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা, দূরের কাছের প্রবাসের সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে সহ-আলোচক আপনাকেও শুভেচ্ছা, অভিনন্দন। আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু হয়েছে, আমি প্রথমে বলতে চাই যে দেখেন, এই দেশটা আমরা ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে সংকটে সমাধানের সম্ভাবনায় আমরা সামাজিক সাংস্কৃতিক উত্তরণে আমাদের কত ঐতিহ্য আছে, কিন্তু 53 বছরের মাথায় দাঁড়িয়ে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি কিংবা কূটনীতির পর্যায়ে। প্রথমেই যেহেতু আলোচনায় জেনারেল আজিজের কথাটা এসেছে, দেখেন আমরা কিন্তু একটি গ্লোবাল ভিলেজে বাস করছি এবং এই গ্লোবাল ভিলেজে বাস করার কারণে আমি আপনার এখানে বেশ কয়েকবার বলেছি, আমি একজন ক্ষুদে রপ্তানিকারক, গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। আমাদের সাথে আমেরিকার অনেক রকম থাকতে পারে, মানে কি বলে, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকতে পারে, কিন্তু তাকে বাদ দিয়ে এগিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ উন্নয়ন সহযোগীর প্রশ্ন বলেন কিংবা তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র, তাদের যে এজেন্ডা এই দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, যদিও এইবারের সফরে সেটা প্রাধান্য পায় নাই, কারণ এক এক সময় একটা প্রায়োরিটি পায়। নির্বাচন হয়ে গেছে, এখন সম্পর্ক উন্নয়নের কথা এসেছে। ডোনাল্ড লু নিজেই বলেছেন যে নির্বাচনের সময় আমাদের একটা টেনশন পিরিয়ড কাজ করেছে, বলেছেন ওই হার্ড ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করেছি, এখন আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু আজকে কিন্তু প্রমাণ হলো উনি নতুন করে, আমেরিকা কিন্তু সামরিক শাসন থেকে আরম্ভ করে লিবিয়া, সাদ্দাম, গাদ্দাফি, আপনি যদি দেখেন মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে কিন্তু তারা তাদের কূটনৈতিক প্রচেষ্টা কাজ চালায়। তারা কিন্তু তাদের পয়েন্ট থেকে কিন্তু এক চুলো নড়ে নেই। তার প্রমাণ হলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়াটা। এখানে এসে যে কথাটা বললো, আমরা তো অনেকে গদগদ যে আমেরিকার মতো লোক
এসে এখানে সারেন্ডার করে গেছে। আপনার এখানেই একটা টক শোতে বোধহয় দেখছিলাম গোলাম মাওলা রনি বোধহয় বলছিলেন যে লু সাহেব খুব সরি টরি বলে গেছে। তো আমি এই বক্তব্যের সাথে, উনি যেহেতু নেই, এই বক্তব্যের সাথে টোটালি দ্বিমত পোষণ করি। সরি বলার তো কোনো আসে না। একটা কূটনীতিতে বডি ল্যাঙ্গুয়েজে কোনো সময় হয়তো একটু খুব হাম্বলনেস থাকে, কোনো সময় হয়তো একটু হাম্বলনেসটা একটু কম থাকে, সেটা অন্য ব্যাপার। তার মানে এই না যে সে নতজানু হয়ে গেছে। আমেরিকা, এটা হলো বাস্তবতা। তো আমি যে কথাটা আসছি, জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞার কথা বললেন, এর আগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে থাকা অবস্থায় আমাদের পুলিশের প্রধান বেনজির আহমেদের কাছে মানবাধিকার প্রশ্নে, এখন আসছে দুর্নীতির প্রশ্নে। তাহলে তারা তাদের যে বক্তব্যটা যে দিয়ে আসছিল, এটা থেকে তারা সরেনি। এবং এই মেসেজটা উনি সেনাপ্রধান থাকা অবস্থায় হয়তো এইটা পান নাই, মেসেজটা পান নাই, কিন্তু সেনাপ্রধান থেকে অব্যাহতি মানে রিটায়ার্ডের পর এই মেসেজটা কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যাবে। এবং আমি মনে করি, আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতায় যদি বিশ্লেষণে যেটা মনে করি, ইটস স্টার্ট এগেইন। কারণ আমেরিকার নির্বাচনের পরে অ্যাকচুয়ালি তাদের যে পদক্ষেপ এই অঞ্চলকে জুড়ে, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটায় বাংলাদেশ যাতে চীনের পক্ষে অবস্থান গ্রহণ না করে, সেই ক্ষেত্রে আমেরিকা স্বভাবতই চাইবে তার বলয়ের মধ্যে থাকতে। এখন আমরা যদি ক্ষমতাসীনরা, আমরা ক্ষমতায় থেকে যদি তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে কথা বলি, আমরা তাকে দাওয়াত দিই, উনি আসছেন ওনার এজেন্ডা নিয়ে, এসব কথাবার্তা বলি, দেখেন এগুলি রাজনৈতিক ময়দানে হয়তো হতে পারে, বাস্তবে এটার সাথে মিল নাই। এই ঘটনাটা প্রমাণ করে আমার মনে হয় কি যে আমাদেরকে অনেক সচেতন হতে হবে। এবং এটা এবং আর্মির ভাবমূর্তির জন্য আমরা ভাবমূর্তি সংকটে পড়ে গেলাম। ওই যে অ্যানাউন্সমেন্টের মধ্যে এটা আছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তিনি আন্ডারমাইন করেছেন এবং মানুষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার উপরে আস্থাহীন করে তুলতে উনি ভূমিকা রাখছেন। দুটো বিষয়, এবং সরকারের প্রসঙ্গটা যেটি উনি বলেছেন সরকারের সঙ্গে যুক্ত, যদিও সরকারের কথা এখানে মেনশন করা হয়নি, কিন্তু আমরা বহু বছর ধরে এই আলোচনা আছে যে এই সরকারের আমলেই তার 3 ভাইয়ের দণ্ড মওকুফ করা হয়। 2 ভাইয়ের দণ্ড তিনি সেনাপ্রধান হওয়ার 1 মাসের আগে, আরেক ভাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন, পরে সেটাকে যাবজ্জীবন করা হয়েছে আদালত কর্তৃক এবং পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন এবং তিনি যখন সেনাপ্রধান। এটা কিন্তু একটা বহুল আলোচিত বিষয়, আনিস, হারিস এবং জোসেফ। এবং দ্বিতীয় একটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে অতীতে সামরিক শাসকরা, সেনাপ্রধান যখন সামরিক শাসক ছিলেন, তারা তো নিজেরা রাজনীতির প্রক্রিয়ার মধ্যে ছিলেন, সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, কিন্তু এর বাইরে কখনো কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর প্রধানরা বা কর্মকর্তারা কখনো পলিটিক্স নিয়ে কথা বলতেন না। বাংলাদেশে এটা গত কয়েক বছর ধরে এই প্রবণতাটা চালু হয়েছে এবং হি ইজ ওয়ান অফ দ্য জেনারেল আজিজ, যিনি 18 নির্বাচনের পরে পাবলিকলি বলেছেন যে এর চাইতে ভালো নির্বাচন হয় না, ইতিহাসের একটা সেরা নির্বাচন। সো আপনি কি মনে করেন কিনা সেটাও একটা পলিটিসাইজেশনের অংশ, বা সেটাও আসলে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে যখন সেনাবাহিনীর প্রধান বলেন, নিশ্চয়ই আমি বিশ্বাস করি, স্বীকার করি যে অনেকেই হয়তো সেনাবাহিনীর ভেতরে সেটা পছন্দ করেননি, দেখেন তারা মনে করতে পারেন, কিন্তু তারা পাবলিকলি বলতে পারেন না। তারা ওই প্রক্রিয়ায় কাজ করতে পারেন যেহেতু সরকারের অধীনে থেকে তাদের কাজ করতে হয়, কিন্তু সেটা পাবলিকলি তারা পারেন কি না সেটা একটা বড় প্রশ্ন। অবশ্যই পারেন না। এবং ক্ষমতায় থাকাকালে এটা যখন পাবলিক পারসেপশনের মধ্যে আসে যে সেই ক্ষমতাকে ব্যবহার করে এই যে দণ্ডপ্রাপ্ত আসামির, আমরা জানি কোন প্রক্রিয়ার মধ্যে হতে হয়, কার কার অনুমোদন লাগে সেটা আমরা জানি, যে রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে নেওয়া। দেখেন এবং যেটা মিস্টার হাবিবুর রহমান গভর্নেন্সের পৃষ্ঠ ঘুরে ফিরে আলোচনার মধ্যে নিয়ে আসছেন, এটা তার সঙ্গে কিন্তু সম্পর্কিত। আমি একসাথেই এটার সাথে আমি অর্থনীতির ব্যাপারটা একটু একসাথে বলে ফেলবো। যেটা বলছিলাম যে আপনি যথাযথই বলেছেন যে উনি সেনাপ্রধান থাকা অবস্থায় উনি ঘোষণা দিলেন যে এর চেয়ে ভালো নির্বাচন অতীতে হয় না। হয়তো এটা প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা ইভেন যদি বিএনপি ক্ষমতা থাকতো তাদের নেতাদের মুখে মানায়। আমি বলছি যে সেনাপ্রধান, পুলিশ প্রধান, তারা এইসব কথা বলতে পারেন কিনা। জি না, উনি সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান, জেনারেল হুসেন মোহাম্মদ ছিলেন, ওনারা রাজনীতিতে আসছেন, রাজনীতি এসে কথা বলেছেন, কিন্তু উর্দি পড়া অবস্থায় এইভাবে কোনো কথা, স্টেটমেন্ট আমার মনে হয় যে অতীতে কেউ দেয় নেই এবং এটা গ্রহণযোগ্য না। এবং এটা
না, তাদেরটাও হয়তো সামরিক শাসক হিসেবে তাদেরটাও হয়তো গ্রহণযোগ্য না, অবশ্যই হয়তো গ্রহণযোগ্য না, তারা কথা বলেছেন, কিন্তু তারা একটা প্রক্রিয়ার মধ্যে ছিলেন যে তারা তো রাজনীতিতে মার্শাল ল দিয়ে তারা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছেন, সেটা নিয়ম ন্যায় অন্যায় সেটা আলোচনার দাবিদার, তর্কের সেটা গ্রহণযোগ্য নয়, হইতে পারে। ডেমোক্রেটিক প্রসেস 111 হয়েছে, তারা ইন্টারভিন করেছে, সেটা আসতেছে, কিন্তু এইখানে এই কথাগুলি আসছে কোনটা, যে এটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকে তারা বলতে পারেন কি আজকে আমেরিকানদের যে বক্তব্য যে গণতন্ত্রটা, ভোটটা সুষ্ঠু হইতে হবে, এবং তারা ডোনাল্ড লু লাস্টে এসে যে কথাটা বলেছিলেন যে মানে আপনি ডেমোক্রেটিক প্রসেসকে বন্ধ করে দিয়ে বলেন সেটা নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, ফাইট হতে পারে, বিনা শর্তে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আপনি সেটা বিনা শর্তে আমার কিংবা আলোচনার কথা বলেছিলেন, কিন্তু সেই আলোচনাটা হয়নি, যেটা জনগণের এটা দাবি ছিল যে একটা আলোচনা হওয়া দরকার এবং গ্রহণযোগ্য নির্বাচনও দরকার, অংশগ্রহণমূলক নির্বাচনও দরকার। আমার মনে হয় জেনারেল আজিজের যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের দেশের জন্য, যেটা বিভাগ বলেছেন আমি একমত, এটা আমরা বিব্রত, আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি যে তাহলে কি আরও ভবিষ্যতে আরও অনেকের জন্য কি এমন কিছু ব্যবস্থা করছে, কারণ আমরা জানি তারা ভিসা নীতি দিয়েছে, তারা ভিসা নীতি উইথড্র করে নাই, তারা এমন না যে এইবারে তারা তো ভিসা নীতি কার্যকর করছে, এই ঘোষণাও কিন্তু নীতির ঘোষণার কয়েক মাস পরে বলেছে যেটা কার্যকর করছে। তো সুতরাং আজকে এখানে আনন্দিত হওয়ার কিছু নাই যে ডোনাল্ড লু এসে কথাবার্তা চলে গেলেন। হ্যাঁ, নতুন সম্পর্কের মাত্রায় এই সরকারের সাথে হয়তো যে গ্যাপটা ছিল, টেনশন ছিল, সেটা হয়তো কমিয়ে সামনে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে, সেটা তো হতেই পারে, এবং সেটা আমরা অবশ্যই ওয়েলকাম করি। আমি যেটা বলছি যে আজকে দেখেন, এই যে আপনি অর্থনীতির মধ্যে ঢুকতে চাইছেন, তো আমি এই আলোচনাটা ওনাকে দিতে আসি, যেহেতু আপনি একটু সময় নিচ্ছেন। সো এই যে বলছিলাম যে কূটনীতির সঙ্গে অর্থনীতির একটা সম্পর্ক আছে। মিস্টার গোলাম সরোয়ার মিলন বলছিলেন যে আমেরিকার সঙ্গে আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করবার কোনো সুযোগ নেই, কারণ তাদের এখানে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট তারাই, সবচেয়ে নাম্বার ওয়ান, আমাদের এক্সপোর্ট মার্কেট তারাই নাম্বার ওয়ান, আমাদের বিপদে দুর্যোগে দুর্বিপাকে তারাই সবার আগে, সেটা কোভিড বলি, রোহিঙ্গা বলি, সব ইস্যুতে আমাদের ছেলেমেয়েরা সাধারণভাবে ওখানেই বেশি যেতে চায়। তো সব মিলিয়ে আমি যেটা আলোচনার মধ্যে আনতে চাই যে অর্থনীতির হালচালটাও আসলে কি, সাধারণ মানুষ তো সাফার করে, সরকারও স্বীকার করছে, চেষ্টাও তারা করছে, কিন্তু এই যে বোঝাই যাচ্ছে যে এখন রিজার্ভ কমে যাচ্ছে, ডলারের বাজার তো অস্থির, সেটা নিয়ে আবার একটা রেট হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং একটা ঠিক করে দেওয়া হলো। সো সেটা নিয়ে কেউ সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট, এবং অর্থনীতিবিদরা মনেই তো করেন যে এটা দিয়ে সমস্যার সমাধান হবে না। আপনি IMF-এর ঋণ সংস্কারের প্রস্তাবগুলো ভালো, কিন্তু এমন ক্রাইসিসের মধ্যে সেই সংস্কারের ঝাল সাধারণ মানুষ সহ্য করতে পারবে কি না? হ্যাঁ, কারণ এটা আপনি সংস্কারগুলো ধীরে ধীরে করা দরকার ছিল। সামনে বাজেট, আপনি এখন $5 বিলিয়ন চীনের কাছে লোন চাইছেন, যদিও আমরা জানি যে ইউয়ানে সেই লোন যদি তারা দেয় সেটা দিবে, এবং যেই টাকা তারা দিবে সেই টাকা আবার তাদেরকেই ফেরত দিবে, মানে লোনের হিসাবে না, মানে তাদের পাওনা টাকা হিসেবে ইউয়ানেই চলে যাবে। সো সব মিলিয়ে আসলে কি মনে হয় শুরুতে যেটা বললাম, আমরা অস্থির সময় পাস করছি, মানে বিশেষ করে ব্যবসায়ীরা, তার মধ্যে স্যাংশন নিয়ে আমি একটা লাইন বলি শুধু। স্যাংশন মানে আমরা অনেকে মনে করি, আমাদের অনেকের ধারণা যে শুধু আমেরিকাতে যেতে পারবেন না বা আমেরিকার ভিসা পাবে না। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ দ্যাট মানে ওয়ান্স এটা যদি কারোর উপর দেয়, ইউ ক্যানট, আপনি আপনার ক্রেডিট কার্ড চালাতে পারবেন না, ইউ ক্যানট ডু এনিথিং উইথাউট আমেরিকা। আপনি একটা এলসি করবেন, এলসি পেমেন্ট কিন্তু থ্রু আমেরিকা হয় অলওয়েজ, সো দ্যাট উই ক্যানট ডু এনিথিং মানে উইথাউট আমেরিকা। আমেরিকা যদি চাই যে আমাকে যদি এখন মনে করে যে হাবিবকে স্যাংশন দিবে, আমি কিন্তু আমার ক্রেডিট কার্ড এখন যদি যে ক্রেডিট কার্ড এখন ধরেন আমি কোনো হোটেলে ইউজ করবো, আই ক্যানট ইউজ, তা ওখান থেকে সেন্ট্রালি বন্ধ করতে পারবে। ধরেন আপনি বিজনেস ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কথা বলছেন, কিন্তু ভিসা বা অন্য জিনিস, আপনি যেমন ধরেন যে ডিপ্লোমেসিতে একটা 5 আইজ হচ্ছে 5টা দেশ, USA, UK, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এই 5টা দেশ এক সুরে কথা বলে, একসঙ্গে চলে। এক দেশ যদি একটা কাজ করে বাকিরা সেটা ফলো করে, ঘোষণা দেখতে বানান, সেগুলো তো আরো এক্সটেন্ডেড ইউরোপিয়ান ইউনিয়ন ধরতে পারেন, সেগুলো আপনি, কিন্তু এই 5টার মধ্যে কোনো হয় না, মানে এই 5টা এক সুরেই কথা বলে। যেমন ধরেন আমাদের 18 নির্বাচনের পরে EU বিবৃতি দিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা, UK এবং ব্রিটেন তারা কিন্তু
বলেছে অবাধ সুষ্ঠু হয়নি, অন্যরা কিন্তু বলেন। নিউজিল্যান্ড যেহেতু এখানে খুব একটা গুরুত্ব বহন করে না, তারা দেয়নি। কিন্তু এই 5টা দেশ কিন্তু আবার আপনি সাফার করলে রাইটলি অর রংলি আপনি ওদের সঙ্গেও করতে হবে, সবার সাথে করতে হবে, সবার সাথে, ইনক্লুডিং জাপান। জাপানের আমাদের যে পেমেন্টগুলো এলসি করি, আমরা যে গাড়ি এলসি করি, পেমেন্ট থ্রু আমেরিকা। সিঙ্গাপুরের সাথে ব্যবসা থ্রু আমেরিকা। আমেরিকার তো আপনি ওখান থেকে হয়ে আসতে হবে। সুতরাং শুধু এটা স্যাংশন মানে একটা ছোট জিনিস না, মানে আমেরিকা ভিসা পাইলাম না, আমার ছেলে যেতে পারলো না, বা আমি ওখানে ঢুকতে পারলাম না। দিস ইজ নট দ্য থিম ইজ দ্যাট আমরা অনেক বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। এটা অনেক বড় সংকট। কিন্তু যে জায়গাতে আপনি যেটা বললেন আমাদের সবচেয়ে বড় হলো যে ইমেজ ক্রাইসিস। এবং একটা মিলিটারি গভর্নমেন্ট থাকে, তারা করাপশনে জড়িয়ে পড়ে, অনেক দেশ হয়েছে, সেটা একটা আলাদা টপিক। এটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় বা ডেমোক্রেটিক পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আর্মি করাপ্ট হবে এবং সেই দায়িত্ব পলিটিক্যাল গভর্নমেন্টকে নিতে হবে, বা আর্মি চিফ। আমি আর্মি করাপ্ট বলা সঙ্গত নয়। এবং আমি ধরেই নিতে চাই, এবং মন থেকে ধরে নিতে চাই, আমাদের আর্মির ম্যাক্সিমাম যারা বর্তমানে অতীতে যারা ছিলেন, সবার একটা ডিগনিটি ছিল। একটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আর ওই যে দুজন সামরিক শাসক ছিলেন, এটা নিয়ে অনেক তর্ক হতে পারে, অন্য আলোচনা। এইটা কোনোভাবে আমাদের জন্য কাম্য না। এবং তার সাথে দেশের আজকের এই পরিস্থিতিতে, বিশেষ করে আজকের বর্তমান অর্থনীতির যে পরিস্থিতি, IMF-এর যেটা বললেন আর কি, IMF আমাদের প্রত্যেকটা, যেমন এক্সপোর্টের ক্ষেত্রে যে রেয়াত দিত, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো বলতে পারবেন, যেটা ভর্তুকি দিত, রেয়াত দিত, সেটা উইথড্র করার জন্য অলরেডি প্রেশার দিচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছে কোনো কিছুতে আপনি এখানে কর বাড়াইতে হবে, এখানে আপনার কর যুক্ত করতে হবে, এখানে ভর্তুকি দিতে পারবেন না, আপনি আপনার প্রেসক্রিপশন যদি না হয় আপনি দিবেন না, আপনি। এবং টোটাল বাজেটের ফিগারও তারা বাজেটের মধ্যে করতে হবে, এর মধ্যে বাজেট করতে হবে। এখন অর্থনীতিবিদরা একদম ওই দিন আমি আমাদের এক চিটগের অর্থনীতিবিদ, উনি বলতেছিলেন এইভাবে যদি ওনাদের প্রেসক্রিপশনে যদি আমাদের বাজেট করতে হয়, জি ওনাদের প্রেসক্রিপশনে যদি বাজেট করতে হয়, আমরা কিন্তু এই বাজেট এই 53 বছর পরে এসে যদি আরেকজনের প্রেসক্রিপশন আমার বাজেট করতে হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছি। টোটাল ডলারের কথাই বলি, শুধু ডলারের বিষয়টা বলি, হঠাৎ করে একদিনে 60 টাকা, এটা IMF-এর প্রেসক্রিপশন। তাও যদি 117 টাকা যদি ফিক্সড করে আমরা ধরে নিতাম যে এটা ফিক্সড, আমি গতকালকেও পেমেন্ট করছি 122, গতকাল ক্যালসি পেমেন্ট করছি 122। আমরা কোন দেশে বাস করি? এটা মানে যে বাংলাদেশ ব্যাংকের এই মনিটরিং সেলটা ওরা আবার এক্সট্রা নিচ্ছে প্রত্যেকটা ব্যাংক। মানে আপনি 117 ফিক্স করে দেওয়ার পর আবার 5 টাকা বেশি নিচ্ছে, ওরা নাকি বাইরের থেকে কিনতে হয়। মানে আমাদের উপর, এবং এই যে ইনফ্লেশন আপনি যদি, এবং দ্রব্যমূল্যের দাম, প্রধানমন্ত্রী ওই দিন যথার্থই বলছেন, ওনার একার পক্ষে তো আর সব কিছু করা সম্ভব না। উনি কিন্তু ঠিকই বলছেন, যে যথার্থই বলছেন যে আমরা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, কারণ এই যে জিনিসের দামপত্র আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি একটু, মানে ওনার বক্তব্য স্পষ্ট ছিল। কিন্তু ডলারের দাম যদি এভাবে বাড়তে থাকে, আমরা তো এখনও পুরোপুরি আমদানি নির্ভর, আমরা এমন কোনো কিছু তৈরি করি নাই। আর দেশের যেই জিনিসগুলা, মানে বাংলাদেশে উৎপাদন যেটা যে করে আপনি প্রোডাক্টিভিটি বাড়াবেন, মানুষকে দিবেন, সেটা এখনও সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা এখনও এই অবকাঠামোতে ঢুকতে পারি নাই। আমি গাড়ির কথাই বলি আপনাকে, আমি ওই দিন বলতেছিলাম একজনকে, হঠাৎ করে আমাদের গাড়ি, যেমন আমাদের পুরাতন গাড়ি, আমরা যেটা পুরাতন গাড়ি বলি, আমি রিকন্ডিশন গাড়ি বলবো না আজকে থেকে আর, ধরেন আমি পুরাতন গাড়ি, আমরা যেটা পুরাতন গাড়ি 5 বছর পুরাতন গাড়ি, আমরা এখানে ওখানে 2024-এর গাড়ি আনতে পারি, আমরা আবার 2019-এর গাড়ি আনতে পারি, আমরা সবগুলো আনতে পারি। আমরা ওরা চালানোর পর একটু করে চালানোর পর আমরা 5,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার, 50,000 কিলোমিটার পর্যন্ত আমরা গাড়ি আনতেছি। এই গাড়িগুলো আমরা কমে পাই। যে গাড়িটার মূল্য ধরেন $10,000, ওইটা আমরা $5,000 পাচ্ছি। ঠিক আবার সরকার করতেছে কি, এখন কিছু ইদানিং এক মন্ত্রী, শিক্ষামন্ত্রী গিয়ে নতুন গাড়ির শোরুম উদ্বোধন করতেছে। কি বলে আবার ওখানে বলতেছেন, সরকারের পলিসির কারণে নতুন গাড়ির বাজার সয়লাভ হচ্ছে না, নতুন গাড়ির মার্কেট হচ্ছে না। আর আমার নতুন গাড়ি দিয়ে কী করবো? আমি নতুন গাড়িতে যে $20,000 যাচ্ছে, আমার তো মাত্র যাচ্ছে $5,000। আপনি একদিকে বলবেন ডলার সংকোচ, ডলারকে সমুন্নত রাখার জন্য আমদানি সংকোচন করবেন, আবার ব্র্যান্ড নিউ গাড়িকে আপনি অবাধে আমদানি করতে দিচ্ছেন। যারা অ্যাসেম্বলিং প্ল্যান করে তারা কিন্তু জাস্ট ওখান থেকে জিনিস টেনে স্ক্রুড্রাইভার টাইট করে, ওটার জন্য আপনি ভর্তুকি দিচ্ছেন, ডিউটি কম।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যে গাড়িটার 20 লাখ টাকা ডিউটি দিই 2019 সালের 5 বছর পুরাতন গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ির ডিউটি দিচ্ছে 16 লাখ টাকা ওরা। কেন? ওরা ভ্যালু দেখাইতে হয়, আমাদের তো ভ্যালু ইয়েলো বুক ভ্যালু দিয়ে, যেটা আমাদের একটা স্পেসিফিক করা আছে। আপনি একদিকে চাইবেন ডলার সেভ হোক, আর একদিকে আপনি ব্র্যান্ড নিউ গাড়ি আমদানি করার জন্য অ্যাসেম্বলিং প্ল্যান করবেন। আপনি হঠাৎ করে বড় লোক হয়ে যাবেন, আপনি হঠাৎ করে সিঙ্গাপুরে যাবেন, আপনি হঠাৎ করে মালয়েশিয়া হয়ে যাবেন। মালয়েশিয়া হওয়ার আপনার স্বপ্ন দেখতে পারেন, আপনি দুঃস্বপ্ন কেন দেখেন। আমি আমার গাড়ি নিয়ে বলতেছি, দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য আপনি নতুন গাড়ির, এবং এই গাড়িগুলো সবচেয়ে দুঃখজনক মিলন ভাই বলি আপনাকে, 5 বছর পরে এই গাড়িগুলো একটারও হদিস পাওয়া যাবে না, নো রিসেল ভ্যালু। কোনগুলো? এই যে চাইনিজ গাড়িগুলো। আচ্ছা, চাইনিজ গাড়িগুলো আপনি মানে আমরা নিয়ে আসতেছি, চালাচ্ছি, রাস্তায় চলতেছে। এখন তো কিছু লোকের কাছে ধরেন ওই এমনি টাকা হয়ে গেছে যাদের কাছে, তাদের কাছে আবার রিসেল ভ্যালু খুব একটা ম্যাটার করে না। কিন্তু 5 বছর পরে এই গাড়িটা তো ডাম্পিং করতে হবে। এই ডাম্পিং করার যে আমাদের জন্য কত বড় দুর্ভাগ্যজনক হবে, আমাদের এখনও পর্যন্ত এক্সিট প্ল্যান হয়নি। ঢাকা শহরের যানজট এত কথা বলে না, আমরা অনেক দিন থেকে বলে আসতেছিলাম আপনি একটা এক্সিট প্ল্যান করেন, 18 বছর পর্যন্ত গাড়ি চালাতে পারবেন ঢাকা শহরে, তারপর আপনি গ্রামে দেন, আলটিমেটলি প্রান্তিক জনগোষ্ঠী গাড়িগুলো পাবে। আপনি সেদিকে কোনো নজর নাই, আপনি আসেন শুধু ফল আমদানি করতে দিলেন। আপনার এখানে বলে গেছিলাম ফল আমদানি সংকুচি করতে হবে, কারণ ডলারের জন্য ফল আমদানি অফিসিয়ালি বন্ধ করলেন, আপনি সংকুচিত করছেন কি জানেন? এক ব্যক্তি, ওনার ব্যাংকের মালিক, উনি সব ফল ইম্পোর্ট করলো, ডলার কিন্তু টিকি পাচার হইলো, ডলার কিন্তু টিকি চলে গেল, মনোপলি। একজনকে বড় লোক করে দেওয়া, বলা হচ্ছে এটা 1000 কোটি টাকা এই কত কয়েকদিনে কামাই উনি ইনকাম করে নিয়ে গেছেন। আপনি এইসব পলিসি আমাদের ভাইবেল না তো, যে বঙ্গর পরিস্থিতিতে আছি। জি, আমি আসছি আবার আপনার কাছে, আপনি আরো বলবেন। মিঠা গোলাম সরোয়ার মিলন। যে অর্থনীতির প্রসঙ্গে কি বলবো, যে অর্থনীতির সবগুলি সূচকই যদি দেখেন আমাদেরকে কিন্তু অশনি সংকেত বলেন, সতর্ক বার্তা কিন্তু দিচ্ছে। আপনি দেখেন আমাদের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, আমাদের বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, আমাদের বেড়েই চলছে বাজেটের ঘাটতি। আমরা বাজেট করতে যাচ্ছি কয়দিন পরে, বৈদেশিক মুদ্রার নিম্নগতি, আপনার রপ্তানি ও রেমিটেন্সের ভাটা, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, আর্থিক খাতে আমাদের ঘাটতি, উচ্চ প্রবৃদ্ধি দ্বারা ছন্দপতন এবং জ্বালানি, খাদ্য এবং কাঁচামালের আমদানি ব্যয় বৃদ্ধি, এই সূচকগুলি কোনোটাই তো পজিটিভ না, সবগুলি তো নেগেটিভ। আজকে এই সূচকগুলি তো অর্থনীতির কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমি রিজার্ভের কথা বলি আপনাকে, হাবিব ভাই আপনি ভালো করে জানেন যে এই সরকার বিশেষ করে 2013 সন থেকে 2018 সাল পর্যন্ত 13 সনে 18 বিলিয়ন ছিল রিজার্ভ। জিলু ভাই আমি আপনার একটু মনোযোগ আকর্ষণ করতে চাই এইভাবে যে 2021 সনে পর্যন্ত 48 বিলিয়ন ডলার কিন্তু রিজার্ভ ছিল, 2022 সনে 46 বিলিয়ন ডলার ছিল। কিন্তু তারপর থেকে বিগত 2 বছর যাবত যে নিম্নগতি, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং এই যে আজকে দেখেন আগের চেয়ে এটা এমন একটা ভর্তুকি 1.9 আছে, এবং আপনার ঋণ কি পরিমাণ বাড়ছে, আপনি একজন থেকে ঋণ নিয়ে আরেকজনের ঋণ শোধ করছেন, অভ্যন্তরীণ ঋণ বাড়ছে, আভ্যন্তরীণ বাড়ছে না, এই যে বৈদেশিক ঋণ তো বাড়ছে, আমাদের ভর্তুকি। যে আমি যে পয়েন্টে আসছি আইএমএফ এর ব্যাপারে, আইএমএফটা কার? আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এটা আমেরিকার কথা মতো চলে। আমরা আমেরিকাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু আমরা আইএমএফের তৃতীয় কিস্তির জন্য আমরা বসে আছি। দেখেন এই যে ভর্তুকির জন্য বিদ্যুতের দাম বাড়বে বছরে 4 বার, এটা কিন্তু ক্লিয়ার, এটা ডিক্লেয়ার করা। রপ্তানির প্রণোদনা কমছে, আমরা যারা রপ্তানিকারক, আপনার জ্বালানি তেলের ভর্তুকি দিতে হচ্ছে না, কিন্তু তারপরেও ভর্তুকি কিন্তু আছে। ওই যে ক্যাপাসিটি ট্যাক্স, এটা আমি আসছি পরে আর কি। ভর্তুকি কমাতে আইএমএফের যে চাপ আছে, তাহলে তার মানেটা কি? আইএমএফ আজকে অর্থনৈতিকভাবে, বঙ্গবন্ধু বলতেন যে কি ভাতে মারবো পানিতে মারবো, তা আমি যদি বলি আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দিতে গিয়ে গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, গণতন্ত্রকে সুসংগত পারি নাই। অর্থনীতিতে যদি আমরা যে সংকটের মুখে পড়তে যাচ্ছি, এটাকে যদি উত্তরণ না ঘটাতে পারি, আমরা যদি এই জায়গাটায় পড়ি, তাহলে কী অবস্থা হবে সেটা ভবিষ্যতে বলবে। তাহলে সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে অন্যদিকে বেশি ভর্তুকি দেওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের নাই, কারণ টাকাই তো নাই, ব্যাংকে টাকা নেই, টাকা ছাপিয়ে আপনার সব জায়গায় করতে হচ্ছে। এবং অর্থ সংকটের কারণে একটা জিনিস দেখেন, সার, বিদ্যুৎ খাতের কিন্তু ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকারকে কিন্তু কয়েক হাজার কোটি টাকা কিন্তু বন্ড ছাড়তে হচ্ছে।
আমি কিন্তু এটা উইথ তথ্য এবং সেটাও ভালো আইডিয়া কি নেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অর্থনীতিবিদরা তো যথেষ্ট এটার ব্যাপারে আপত্তি অনেকেরই আলাপ আছে। করতেছে। তো এখন আমি যেটা বলছি, ভর্তুকি কমাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির, বিদ্যুতের যে মূল্য বৃদ্ধিটা আমরা করছি, এটি কি একমাত্র পথ? আজকে IMF কিন্তু বলছে মূল্য বৃদ্ধি করতে, আমরা কিন্তু বাধ্য হচ্ছি। এখন যদি আমি বলি যে ভর্তুকি কমানোর জন্য মূল্য বৃদ্ধির একমাত্র উপায় নয়, উৎপাদন কষ্ট দিকে আমরা কমে ফেলতে পারি, নাম্বার 1। নাম্বার 2তে যদি আসি, ক্যাপাসিটি চার্জ যেটা দিচ্ছে এটা যদি আমাদের না দিতে হয়। নাম্বার 3 হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানিতে মূল্য বৃদ্ধি সরকার ন্যূনতম জবাবদিহিতার জায়গায় নাই। আপনি ইন্ডেমনিটি বিল পাস করে রাখছেন, কোনো কিছু প্রশ্ন করতে পারবেন না। নাম্বার 4, আপনার সুশাসনের কথা বলেন। IMF কেন, এখানে IMFকেও কেন আমি বলি যে IMF কেন করে নাই, IMF কেন আজকে এই দায় মুক্তির ব্যাপারে কোনো প্রশ্ন তুলছে না? আজকে এই জায়গাটায় আসতে হবে যে আপনি এই যে বিদ্যুৎ দেখেন, আজকে আগে BERC, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, আগে সেখানে গণশুনানি, 22 সনের পর আপনি আইন পরিবর্তন করে কি করলেন? নো গণশুনানি, আপনি ওই মন্ত্রণালয় ডিসিশন দিবে। তো এই যে আপনি সুশাসনের কথা বললেন, আপনি প্রতিটা ক্ষেত্রেই তো সুশাসনের কথাগুলি আসে। আমি লাস্টে যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে বিদ্যুৎ জ্বালানির মূল সমস্যাটা হচ্ছে যে জবাবদিহিতার জায়গাটা আমরা শেষ করে দিচ্ছি, কোনো জায়গায় আমরা নেই। এবং বিভিন্ন দেশি বিদেশিকে আমরা এমন সুবিধা দিয়েছি যে তারা কোনো এমন বিধান করে দিয়েছে যে ইন্ডেমনিটি কোনো কোশ্চেন করা যাবে না, আপনি করে যান। এবং অপরিকল্পিতভাবে এবং সক্ষমতা মানে অতিরিক্ত সক্ষমতার পরও আপনি উচ্চ হারে আপনি এটা করছেন এবং ক্যাপাসিটি চার্জ আপনি কিন্তু দিয়ে যাচ্ছেন। এটা কি একটা দেশের অর্থনীতির জন্য আমরা কার টাকা দিচ্ছি? তো সরকার যেটা, আপনি যেটা সরকারের কথা বলতেছেন, সরকার তো একটা করতেছে, বিশেষ করে এখন আমাদেরকে NBR ব্যবসায়ী মারা যাক, NBR এবং একে আমার মনে হয় একদম এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ভ্যাট আপনি যেভাবে হোক না ব্যবসায়ী মারা যাক। হ্যাঁ, ওই ভ্যাটের কথাই আসতেছে, আপনি ভালো কথা বলছেন। আমি এই জায়গাটা শেষ করতে চাই যে দেখেন আমরা সমস্যায় কীভাবে যেতে পারতাম জিলু ভাই, আমাদের দেশে নবায়নযোগ্য যে আমাদের তেল, জ্বালানি, প্রকৃতি গ্যাস, মানে আমরা এগুলি উত্তোলনের উপর গুরুত্ব দিইনি, এটা করতে পারতাম। এটা করলে কিন্তু আজকে আমরা কিন্তু অনেক মানে হতে পারতাম, আমরা সেটা করিনি। আমরা এটা সেই সমস্যার সমাধান না করে আমরা বিদ্যুতের দাম খালি বাড়াইতে আসি আর জনগণের কাদের উপর আমরা এই জিনিসটা করতেছি। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আজকে দেখেন ডলার আপনি বলছেন আপনি ইম্পোর্ট করেন, সুদ বাজার ভিত্তিক সুদার করলে 117 টাকা, আপনি বলছেন 122 টাকায় আপনাকে করতে হচ্ছে। তো IMF-এর শর্ত মেনে তাড়াহুড়ো করে কিছু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ নির্ধারণে আমরা কি দেখছি, আগে তো যেটা ছিল আপনি ব্যাংকিং স্মার্ট পদ্ধতি, হ্যাঁ, বাতিল করে নতুন নীতি সুধার যেটা করা হয়েছে, কথা নেই বার্তা নেই, আপনি কোথায় যাচ্ছি আমরা? 14তে নিয়ে ঠেকছে, হ্যাঁ, এবং ফ্লডিং পদ্ধতিতে চালু হয়েছে ডলারের দাম, এবং উই ক্যানট অ্যাফোর্ড, আমরা ব্যবসায়ীরা ওই 14% দিয়ে একটা পর্যায়ে আমরা একবার যখন আপনার অভ্যাস হয়ে যাবে, আমি তো ওইভাবে আমার সবকিছু। আচ্ছা, আমি যে পয়েন্টটা হাবিবে আসতে চাচ্ছি, আপনি IMF-এর কথা বলছেন, IMF-এর চাপে কিন্তু ভ্যাটটা বাড়াচ্ছে সব ক্ষেত্রে, বাড়াচ্ছে চেয়ে বড়। আচ্ছা, এখন IMF-এর এই যে কথাটা বললো, IMF যে চাপ দিচ্ছে, উপায় নাই কিন্তু আপনি IMF-এর কাছে ধরা। আমি আমেরিকাকে পছন্দ করি না, আমরা এমন একটা দেশ, অবশ্যই আমরা স্বাধীনভাবে দাঁড়াতে চাই, অবশ্যই আমরা আমেরিকার সব ইসরায়েলে তার মানবাধিকারের প্রশ্নে কিংবা তার যে দেশীয় যে ছাত্রদের ইয়ের ব্যাপারে, যদিও সেখানে অনেক স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা তাদের রয়ে গেছে, আমরা সেই প্রশ্নগুলি তুলতে পারি, কিন্তু আমরা এই কথাগুলি বলতে লাভ নেই। আপনি উপস্থাপক সাহেব জিল্লু ভাই বললেন চীনা মুদ্রায় $5 বিলিয়ন আমরা নিব, এটা আবার শোধ করতে হবে। তাহলে সুতরাং আজকে আমরা কোথায় যাচ্ছি? সেটা তো ধরেন আপনি শোধ করার শর্তাবলী সময় আলাদা, কিন্তু এটা এনে তাদের পাওনা টাকাই এখন যেটা আছে সেটা শোধ করতে এবং সুদ আসলে এবং চাইনিজ ঋণ চক্রে যখন আমরা পড়বো, চীন আমাদের অর্থনৈতিক বন্ধু ঠিক আছে, কিন্তু চায়না কিন্তু তাদের স্বার্থের বাইরে, শ্রীলঙ্কা তার উদাহরণ দেখেন, তারা কিন্তু ঠিকই তাদের, যদিও শ্রীলঙ্কা কিন্তু আজকে ঘুরে দাঁড়াচ্ছে দেখেন, এটা কিন্তু শিক্ষার ব্যাপার আছে। বিদেশি ঋণের যে সুদ আসল সহ যে দেওয়ার ব্যাপারে ডোনাল্ড লু এসে কী করলেন, আগের দিন পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেলেন, ডোনাল্ড লুয়ের সে আলোচনা ছিল যে আমাদের যে সেভরনের কাজ করে যারা আমেরিকান কোম্পানিগুলি কাজ করছে, তারা তো ব্যবসা করে, তাদের টাকাগুলি কেন পরিশোধ করা হচ্ছে না? সালমান রহমান সাহেব সহজে তাকে বুঝালেন যে আমরা সবগুলি কোনোটা বন্ধ করি নেই, আমাদের বৈদেশিক মুদ্রার চাপ আছে, আমাদের কম আছে, আমরা টাকাগুলি দিয়ে দিব। অর্থাৎ এখানে আমেরিকা একটা পাওনাদারের ভূমিকা পালন করছে। আমি বলতে চাচ্ছি যে অবশ্যই
দুই দেশের সম্পর্ক থাকবে, আমরা ইন্ডিয়া থেকে বা আরব থেকে চায়না থেকে আমরা টাকা নেব, এই যে চাপটা, এটা তো আমাদের জন্য না। লাস্টলি বলবো যে দারিদ্র এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের আজকে দেখেন কোনো অবস্থা ভালো অবস্থা নেই। আজকে তারা কিন্তু মানে যেভাবে অবস্থা দাঁড়াইছে তাতে কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু 57% কিন্তু আপনার কস্টিং হাই হয়ে গেছে। ফিক্সড আয়ের লোকেরা, নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা নাকি আপনাদের মতো যারা ব্যবসায়ী কিংবা আমাদের মতো আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে আছি, কিন্তু আমাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে। আপনি চাঁদার কথা উনি বলেছেন, আপনি চাঁদা না দিয়ে আজকে দেখেন রাজনীতিটা কোথায় আসছে। এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম আমরা একটা সামাজিক ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে, কিন্তু এখন কি হয়েছে, চাঁদা, আমি রাজনীতিবিদরা ব্যবসায়ী হওয়ার চেষ্টা করতেছে, ব্যবসায়ী রাজনীতি হচ্ছে। আজকে উপজেলা নির্বাচন হচ্ছে, আপনার এই যে নির্বাচন হয়ে গেল সংসদে, 75% আপনার ব্যবসায়ীরা আপনারা রাজনীতি করতে পারবেন না, আমি কথা বলি না, কিন্তু আমার কথা হলো কি যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকা উচিত। এখন ব্যবসায়ীরা যেভাবে টাকা, আপনার ইলেকশনে তো টাকা খরচ করতে হবে, টাকা খরচ, এবং তাইলে এই যে রাজনীতি বলেছেন না আমার 1,46,00,000 টাকা খরচ হচ্ছে ইলেকশনে, এই ইলেকশনই তার খরচ, এটা আমাকে তো আগে এই টাকা তুলতে হবে, প্রকাশ্যে বলতেছে। আমার হাটহাজারিতে 5 কোটি টাকা খরচ হবে, যে দুই ক্যান্ডিডেটে 5-10 কোটি টাকা খরচ হবে, না এই উপজেলা নির্বাচনে 5-10 কোটি টাকা খরচ হবে। আজকে 156টা উপজেলা ইলেকশন হচ্ছে আজকে, এর আগে ফার্স্ট ধাপে 136টা না 37টা হয়ে গেল, এখন এই 156টা দেখেন যে সবগুলি কোটিপতি এবং এখানে কিন্তু অন্য দলের প্রার্থী, বিএনপির বিচ্ছিন্নভাবে কিছু যদিও প্রার্থী দাঁড়িয়েছে, সার্বিকভাবে সব দল করে নাই। আমি উদ্বেগের জায়গাটা কোনটা বলি আপনাকে, মেইন উদ্বেগের জায়গাটা, উদ্বেগ হচ্ছে আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সামনে বাজেটে তো IMF এর প্রেসক্রিপশনের একটা মানে দুর্ভাগ্যজনক অধ্যায় আছে আমাদের সাথে এই মুহূর্তে যতগুলো অফিসার, নতুন অফিসার যত আছে, গত 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায়, 15 বছরে নতুন যতগুলো অফিসার আসছে, এদের মাইন্ডসেট একটি অন্যরকমভাবে, ব্যবসায়ীদের কী হবে জানি না, আমরা ভালো থাকলে হইলো, এই মাইন্ডসেট দিয়ে কিন্তু দেশ চলতে পারবে না। আমি একটা জিনিস বুঝতে চাই, এই সরকারের আমলে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথেষ্ট সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, যথেষ্ট বেতন বাড়ানো হয়েছে, তাদের প্রমোশন মানে ডিউ না তাও প্রমোশন দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হচ্ছে, বাড়ি, নানা রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, তারপরে তারা দুর্নীতি মানে লক্ষ্য তো ছিল, আমরা যেটা শুনেছি ধারণা যে তারা দুর্নীতি করবে না। আমাদের এক বড় ভাই এই কয়েকদিন আগে যে কোনো একটা ইয়াতে মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারছিলেন, তো উনি বললো যে কাস্টমস এবং আমরা ব্যবসায়ীরা, গার্মেন্টস ব্যবসায়ী, উনি খুব বাজে অবস্থায় আছি, যেখানে যাই সব কিছু নিয়ে টাকা টাকা টাকা, বলে যে আমরা তো বন্ধ করে দিচ্ছি, উনি তো সবাই এখন এন্ট্রি বন্ধ। তো আমার ওই বড় ভাই খুব যথার্থই বলছেন, সুন্দর করে বলছেন, বলে যে বন্ধ করছেন কিন্তু নগদ আর বিকাশ তো রয়ে গেছে, আমাদেরকে তো ওই পেমেন্টটা ওইভাবেই করতে হচ্ছে। সুতরাং আপনি শুধু দরজা বন্ধ করলে হবে না, আপনি সিস্টেম বন্ধ করে দিতে হবে। এবং আপনি বিশ্বাস করেন মিলন ভাই, ভ্যাটে একসময় কোনো অফিসার চাকরি করতে যেত না, এখন ভ্যাটে যাওয়ার জন্য কিন্তু সবাই খুব খুশি, ভ্যাটের চাকরি ওকে ফাইন, বিকজ অফ আপনি আমরা যারা গাড়ি আমদানি করি, আমাদেরকে ভ্যাটের জন্য দিতে হবে। আমরা তো একবার দিয়ে আসতেছি 15% ভ্যাট দিয়ে আসতেছি, এরপরে যতবার ভ্যালুয়েশন হবে ততবার আপনি ভ্যাট দিবেন, ফাইন। আমি ভ্যালুয়েশনের জন্য যতবার দিচ্ছি, আমরা 4.3 একটা আমাদের একটা চ্যাপ্টার আছে, ওইটা দিলে আপনি আবার বেশি দিয়ে আসছেন সেটা আবার ফেরতও পাবেন। এখন আইন যেটা বিদ্যমান আইনে, আমরা যখন 4.3 দিয়েছি, এখন আপনি কেমনে বিক্রি করছেন, কেমনে একটা তদন্ত নামে, এবং বিশ্বাস করেন আপনি, আমার চিটাগংয়ের 300 মেম্বার, বারবিটা 300 মেম্বার, প্রায় 210 জনের বিরুদ্ধে তদন্ত অ্যাট এ টাইম 210 জনকে তদন্তের নামে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে এটা যদি র্যান্ডম পদ্ধতিতে হয়, এটা ম্যাক্সিমাম 15 জনের জন্য আপনি করবেন, পরবর্তী 15 জন করবেন, একসাথে 200, এটা একদম প্ল্যান করে করা হচ্ছে যে ব্যবসায়ীরা না থাকুক, আমার দরকার নাই, আমার ঠিক থাকতে হবে। এবং এখানে যদি কোনো টাকা পাবে সরকার, সেটা না, আমরা এখানে এই দিন আমি ওখানে গেছিলাম, আপনারা আমাদের উৎসস্থলে নিয়ে নেন, মানে অ্যাটসোর্স নিয়ে নেন আগের মতো, অথবা আমার ক্ষেত্রে আপনার আমি এখানেও বলে গেছিলাম, আমার থেকে আপনি রেজিস্ট্রেশন পর্যায়ে নিয়ে নেন, তাইলে সরকার, আমরা একটা হিসাব করে দিচ্ছি, বছরে 400 কোটি টাকা এক্সট্রা পাবে ভ্যাটের অ্যাকাউন্টে। এটা ভ্যাটটা এখন 0 আছে। আপনি কোনো আইন করবেন না, কোনো কিছু, আপনি আপনার ওই যারা এইটা কালেক্টর যারা, তাদের সুবিধার্থে আপনি কী করতেছেন, এটা তো দেশ চলতে পারে না এইভাবে। এবং আমরা যে কোথায় চলে যাচ্ছি,
প্রতিদিন আমরা পিছিয়ে যাচ্ছি এখানে কিন্তু ভাই এই বাজেট আমি যেহেতু একটু শেষের যুগে মানে একটু মিস্টার মিলন যেহেতু রাজনীতিবিদ এবং আপনি ব্যবসায়ী হলো রাজনীতির সঙ্গে খানিকটা সংযোগ আছে আমি জানি এবং বেশ ভালোভাবেই আছে, পরিচয়টা হয়তো সেরকমভাবে দাঁড়ায়নি। আপনি আপনার আলোচনার শুরুতেই সেই ভাবটা যে আপনার মধ্যে আছে এটা বোঝা যাচ্ছে। বিএনপি এখন কি করছে বোঝা যাচ্ছে না, এটা আপনি বলেছিলেন। মানে রাজনীতি তো শুধু বিএনপি নির্ধারণ করে না, রাজনীতি সকল রাজনৈতিক দল মিলেই করে, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, নাগরিক শক্তিগুলো মিলে করে। সরকারের ভূমিকা আছে, সরকারি দলের ভূমিকা আছে, সব মিলিয়ে আসলে কি দেখেন? যদিও আপনি একটা কথা বলেছেন তার মধ্যে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা আসলে আমি এটা কোনো নির্বাচনের কোনো ছিটে ফোটাও ছিল না, এটা এখানে কোনো তর্ক নাই। মানে নির্বাচনই যেখানে একটার পর একটা হচ্ছে না বলে অনেকে বলছে, সেখানে আসলে রাজনীতিটি কি আর আছে? এবং আমরা খুব আশা করছিলাম, আমি আপনার এখানে মনে আছে 2014 সালের আপনার এখানে এই একদম এই চেয়ারে বসে বলছিলাম, আমরা সুশাসনটা দিতে পারলে এবং জনগণের জন্য কাজটা করতে পারলে 5 বছর পরে আমার আর ভোট চাইতে হবে না, ভোট পাবলিক দিবে। আমি আপনার এখানে বসে বলছিলাম একদম 14 সালে। এখনও বলি দিস ইজ দ্য লাস্ট টাইম। মানে আওয়ামী লীগের মানে আমাদের মানে উনি এখন কিন্তু ম্যাসিভ সংস্কার করে দিয়ে যেতে পারেন। ওনার তো আর হারানোর কিছু নাই, আর পাওয়ারও কিছু নাই, যা হওয়ার হয়েছে। এখন কিন্তু আমাদের রাইট টাইম টু ডু সামথিং ফর দ্য নেশন, জাতির জন্য করে যাওয়া। সেখানে বিএনপির বিষয়টা কেন আনছি আমি আপনাকে একটু বলি। আমরা যারা অতিমাত্রায় রাজনীতি করি না, রাজনীতি করি অতিমাত্রায় রাজনীতি করি না, আবার অনেক মানে অসুস্থ রাজনীতিকে পছন্দও করি না যারা আমরা, তারা একটা ছোট্ট আশার জায়গা ছিল বিএনপি যদি কোনো কারণে ঘুরে দাঁড়ায়, একটা বিরোধী দল থাকলো, তাহলে আপনার একটা ভয় থাকে। এখন আপনি যদি উদাসীন হয়ে যান, আপনি যদি মনে করেন যে আপনি সব কিছু, তখন কিন্তু আমরা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা উই আর ডুইং লাইক দিস, আমরা কিন্তু ভুলের পর ভুলে করে যাচ্ছি কিছু জিনিস। এখনও যদি বিএনপির জায়গাটাতে আমি আবারও বলতেছি, বিএনপি আন্দোলন করে, এই তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানুষের জীবন, এগুলো নিয়ে কিন্তু বিএনপির আন্দোলন নাই। বিএনপিও বারবার ওই সক্ষমতায় যাওয়ার জন্য কেমনে ক্ষমতায় যাবে। আর অত দূর থেকে লন্ডনে বসে আপনি বাংলাদেশের রাজনীতি করবেন, আপনি রাজনীতি করলে আসেন। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে একটা বিরোধী দল, সক্রিয় বিরোধী দল থাকলে, আজকে ওনাদেরই একজন ব্যারিস্টার সুমন কি একটা বলতেছিল, ওইটার বিরুদ্ধে চুন্নুভাই দাঁড়ায় গেল। আর চুন্নুভাইয়ের কি আর কোনো কাজ নেই? ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেন আমার কথা বলতে হবে? আপনি বললে সরকারের বিরুদ্ধে বলেন রে ভাই, সরকারের বিরুদ্ধে আপনি বলতে পারবেন না, আপনি সরকারের সুবিধাভোগী। আমরা এই সুবিধা থেকে বাঁচাতে চাই। মিস্টার গোলাম সারা মিলন। না, আপনার সাথে আমি একমত যে রাজনীতিতে বিরোধী দল যারা থাকবে তারা সুবিধাভোগের অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। আজকে যারা বিরোধী দলের নামে সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে তারা সত্যিকারের বিরোধী দল নয়। আর বিএনপি কিন্তু যাই বলেন তাদের প্রচুর জনসমর্থন আছে, তাদের ভুল আছে, তাদের কৌশলে ভুল আছে। এবং সত্যিকারভাবে আপনাকে একটা কথা বলি যে যদি একদম যেটা আমি এটা হাইপোথেটিক্যাল বলছি, ফেয়ার ইলেকশন হয়, বিএনপি, আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, বিএনপির যদি কলাগাছও দ্বারা করা দেয় সেও পাশ করবে, যেটা দেশের জন্য ভালো না। অবস্থা আরও খারাপ হবে, লুটপাট আরও বেশি হবে, দুর্নীতি আরও বেশি হবে। আপনি বলছেন ইনকামেন্সি ফ্যাক্টরটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আমি এই জায়গাটা আজকে ভাবতে হবে, এমন জায়গায় দাঁড়িয়েছে আজকে ভাবতে হবে যে নো, ঠিক আছে, চেঞ্জ। আজকে আমাদের বক্তব্য হচ্ছে আজকে গণতন্ত্রের নামে আজকে কি হচ্ছে দেখেন, আমাদের অর্থনীতিবিদদের কথা শোনা দরকার। আজকে ওই জায়গায় একটু বলছিলাম যে আমরা 5 বছর ভালো কাজ করে গেলে, হ্যাঁ, সুশাসন দিতে পারলে দেখেন না, শুনেন, আজকে 15 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন। উনি তো বললাম যে আজকে রিজার্ভের অবস্থা কি ছিল, এখন কি অবস্থায় আছে। এখন কথা হলো কি যে উনি তো অর্থ পাচার ঠেকাতে পারেন নাই, এটা সুশাসনের ঘাটতি কিংবা সীমাবদ্ধতার কারণে। ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ফরাসউদ্দিন সাহেব একটা অনুষ্ঠানে তারা বলছেন, কি বলছেন যে দেশে ফরাসউদ্দিন সাহেব কিন্তু আওয়ামী ঘরানার এক অর্থনীতিবিদ হিসাবে আমরা জানি, এবং ওয়াহিদুল মাহমুদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসাবে আমরা জানি। তারা দুজন এক সুরে বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্রের আনুষ্ঠানিকতা চলছে, এখানে গণতন্ত্রকে কোনো সুসংগত হচ্ছে না, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। এবং আজকে সেই কারণে বলছেন যে আমরা জানি যে প্রায় আমরা সবসময়, এই যে দুদিন আগে আর্টিকেল 19-এর একটা রিপোর্ট বেরিয়েছে, আপনারা বাংলাদেশ ক্যাটাগরি মানে ক্রাইসিস কান্ট্রি হিসেবে তারা চিহ্নিত করেছে, গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট। গ্লোবাল এক্সপ্রেশনে বাংলাদেশ সবার নিচে অবস্থান করতেছে। এবং আপনি
আজকে দেখেন মানে যেই গ্রুপটা 5 এই ক্যাটাগরির সরকারের ছত্রছায়া থেকে প্রভাবশালীরা সব কিছু দখল করেন, জমি থেকে আরম্ভ করে ব্যবসা থেকে আরম্ভ করে। যেটা আমি যে কথাটা বললাম, এখন যদি সরকার পরিবর্তন হয়, বিএনপি আসলে কিন্তু একই অবস্থা হবে। আমি বিএনপিকে কিন্তু কোনো খাটো করছি না, কারণ এখানে বিএনপি যেহেতু নাই। আমি যেটা বোঝাতে যাচ্ছি, অবকাঠামো অনেক তৈরি হয়েছে, মেগা উন্নয়ন হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে, বৈষম্য হয়েছে, স্বচ্ছতা জবাবদিহিতা নাই। আমরা সেই জায়গাটা আনতে পারি নাই। আমরা সেই জায়গাটাকে আমরা আজকে আনা উচিত ছিল। আর সেই জায়গায় আমি সেটা বলতে চাই যে আজকে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যে উন্নয়ন সেভাবে হয় নাই কিন্তু। আচ্ছা, ওটা বাদ দিলাম। আপনি যতটা মেধাগত উন্নয়ন হচ্ছে, মানব সম্পদের উন্নয়নকে আমরা করতে পেরেছি? হয় নাই। আজকে আমাদের এই যে মানসিকতার উন্নয়ন হয় নাই, আমাদের রাজনীতির সংস্কৃতির উন্নয়ন হয় নাই, আমাদের সহনশীলতার উন্নয়ন হয় নাই, আমাদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন হয় নাই। আমি যদি শুধু অবকাঠামোর উন্নয়ন কথা বলে আমি আত্মতুষ্টি লাভ করি, তাহলে আমরা ইতিহাসে আমাদের পলিসিগুলি নিয়ে জামিল হ্যাঁ, হচ্ছেন। আমি লাস্ট পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি, যে দেখেন উপজেলা নির্বাচন হচ্ছে, আমি আজকে স্মরণ করতে হয়, আপনারা অনেকে বলেন স্বৈরাচার, উনি যদি স্বৈরাচার হন, আমরা কোন আচারে আছে আমি জানি না, হ্যাঁ, পরবর্তী সময়ে উনি কিন্তু এই উপজেলা পদ্ধতির জনক, উনি কিন্তু তোর গোড়া এই উপজেলা পদ্ধতিকে নিয়ে গেছিল। আজকে কী হয়েছে, বিএনপি সেটা বাদ দিয়ে দিয়েছিল, পরবর্তীতে এসে আওয়ামী লীগ এসে আংশিক চালু করছে। আজকে এটা চালু করার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, উপজেলা পদ্ধতি আছে, সেখানে স্বশাসন নাই, ইজারাদারি চলছে। এটা ভাগাভাগিতে করতেছে। আমি লাস্ট পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, যে আমাদের স্থানীয় সরকার কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা আজকে যে কথাটা বলতে চাচ্ছি, যে আমলাতান্ত্রিকভাবে যেই জিনিসটা স্থানীয়ভাবে নির্ধারণ করার কথা, আমি অনেক কথা ওনার এই অনুষ্ঠানে স্থানীয় সরকার নিয়ে কথা বলেছি, যেটা যেখানে তারা প্রকল্পগুলো স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা, এটা এক থেকে পাশ হয়, এটা উপরে পাশ হয় এবং নিচে আমলারা সেটাই করে। এবং এখন যারা নির্বাচিত হচ্ছেন, এদের জিল্লুভাই, এদের কিন্তু কোনো কর্তৃত্ব নেতৃত্ব তারা আছেন, কর্তৃত্বহীন নেতৃত্ব। সুতরাং এই অবস্থায় আজকে এই উপজেলা পরিষদকে আমরা চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ঢাকায় আসা মানুষের যে চাপ, আপনি মেগা রেল করেছেন, মেট্রো রেল করেছেন, আমরা করেছি, সব কিন্তু দেশের উন্নয়নের জন্য। কিন্তু এইটা মানুষের 18 কোটি মানুষের জনগোষ্ঠীর কত পার্সেন্ট মানুষকে আমরা যদি বিকেন্দ্রীকরণের জায়গায় যাই, আমরা যদি সংস্কারের জায়গায় না যাই, এবং ভোটের পদ্ধতি, নির্বাচনী ব্যবস্থাটাকে যদি আমরা সুসংগ করতে না পারি, আজকে এই কথাটা বলতে হয়। আমি যা বলি, যে এটা আমার ব্যক্তিগত এবং আমার পার্টির পক্ষ থেকেও আমি এটা বলতে পারি, যে ডোনাল্ড লু যেটা কথা বলেছেন, উনি কিন্তু গণতন্ত্রের, হয়তো তাদের অনেক কিছু নিয়ে কোশ্চেন আছে, কিন্তু তারা তো একটা গণতন্ত্র তো একটা, যতগুলি ব্যবস্থা আছে তার মধ্যে একমাত্র গণতন্ত্রই হচ্ছে বেটার একটা সিস্টেম। আমরা সেই গণতন্ত্রটাকে আমরা কিন্তু এখনও প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই জব দিয়ে আজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যারা রাজনীতি করি তাদেরকে দিতে হবে। আমি শেষেই বলবো যে আজকে উপলব্ধি, সোল সার্চিংয়ের জায়গায় আসতে হবে, আজকে আমাদের রিয়েলাইজেশনের জায়গায় আসতে হবে। এই অর্থনৈতিক সংকটের কথা যেটা বললেন, আজকে স্যাংশনের কথা যেটা শুরু করলেন, এই স্যাংশন তো মাত্র শুরু। এই স্যাংশন কোন জায়গায় গিয়ে ঠেকে, এটা আমি যতটুকু জানি, আমি ক্ষুদ্র মানুষ, এটা তো দিয়ে সে টোকা দেখালো। আমরা এই স্যাংশনটা যাতে, হয়তো বা এই স্যাংশনও ভবিষ্যতে আরও হবে না যদি আমরা কমপ্লায়েন্স, আমাদের গার্মেন্টসের কমপ্লায়েন্স মেনে চলতে হয়। রাজনীতিতে কমপ্লায়েন্সের দরকার। কি কমপ্লায়েন্সটা কি? একটা ভালো নির্বাচন। কমপ্লায়েন্সটা কি? একটা সুষ্ঠু নির্বাচন। কমপ্লায়েন্সটা কি? আমার অধিকার, আমার কথা বলার অধিকারটা থাকবে। কমপ্লায়েন্সটা কি? আমাকে বিরোধী দলকে স্পেস দিতে হবে। কমপ্লায়েন্সটা কি? আপনি অর্থনীতিতে, আপনি যেটা বললেন, আপনি একজন আমদানিকারক, আপনাকে ব্যবসার কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ বিজনেস ডুইং বিজনেস জিনিসটাকে খুব সহজীকরণ করতে হবে, একের মধ্যে আসতে হবে। এই জিনিসগুলিতে তো আমরা দ্রুত দিচ্ছি না। আমাদের বিজেপির প্রেসিডেন্ট, আমাদের বিজেপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছে রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের হয়রানির কারণে। আমাদের এই কথাগুলি বলতে হচ্ছে, যে কথাটা আমাদের কথা বলছেন, আমরা কিন্তু সবাই কিন্তু খারাপ না, বিশেষ করে ইয়েতে, যে রাজস্বতে কিংবা বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আপনি দেখেন অনেক জেলা প্রশাসনে আমার জানা মতে যারা কিন্তু এত সেবা দিয়ে যাচ্ছেন এবং তারা দুর্নীতির ঊর্ধ্বে। আমি একটা কথা বলি, এটা কিন্তু উদাহরণ কোট করে বলতেছি, মানিকগঞ্জে এমনও প্রশাসন আছেন পুলিশের এবং একটি টাকা ঘুষ না দিয়ে কিন্তু তাদের চাকরি দেওয়া হয়েছে। এটা কিন্তু পেপারে আসছে। আমার কথা হলো, এরকম উদাহরণ আমরা তৈরি করতে পারি, কিন্তু এটা উদাহরণই থাকছে। এই জিনিসটাকে তো আমরা যদি সব জায়গায় যদি তৈরি করতে পারি, তাহলে সে আমরা সত্যিকারভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শেষ কথা হলো যে এই দেশটা আলটিমেটলি আমাদের, আমরা জেনারেল আজিজের মতো ভবিষ্যতে কারো কিছু পরিণতি হোক, এটা আমরা চাই না। আমরা আর ভবিষ্যতে আমরা যেন
নিজের পায়ে দাঁড়াতে পারি, এটাই হোক আমাদের। যোগ করবেন আপনি একটু খুব ছোট্ট এক করে। লাইন। আমি তো চট্টগ্রামের লোক। এই চট্টগ্রামকে যেদিন থেকে চিটাগং, আমরা চিটাগং বলতাম, যেদিন থেকে চট্টগ্রাম হয়েছে, আপনি যে বললেন বিকেন্দ্রীকরণ, একটা চট্টগ্রাম ছিল বাংলাদেশের, অনেক সবাই স্বপ্ন দেখতাম। সেই চট্টগ্রামকে যেদিন চিটাগং থেকে চট্টগ্রাম বানাই দিল, তারপর থেকে আমরা চিটাগংয়ে সব কোনো কিছু নেই, কিন্তু চিটাগংয়ে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আপনি বিকেন্দ্রীকরণ কখন করবেন? ওখানে তো আপনার কাজ দিতে হবে, কাজের কোনো নামমাত্র নাই, সব ঢাকা কেন্দ্রিক। সব ঢাকা। আপনি কেন সব কিছু ঢাকা কেন্দ্রিক করতে হবে? আমরা বৃহস্পতিবারে দিলু ভাই চিটাগং থেকে অনেক লোক ঢাকা থেকে লাস্ট ফ্লাইটে বিমানের কোনো ফ্লাইট থাকে না 5টার পর। এখানেও মেকানিজম করে সিস্টেম করে থাকলে ওই নর্মাল বিমানগুলো, ইউএস বাংলা বা অন্য বিমানগুলো প্যাসেঞ্জার পাবে না দেখে আপনি বিমানের দিচ্ছেন না। এখানেও দুর্নীতি। হ্যাঁ, সব জায়গায় যদি আপনি দুর্নীতি করেন দেশটা চলবে কেমনে? এইভাবে তো দেশ চলতে পারে না। আমরা হতাশ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম সরোয়ার মিলন এবং মিস্টার হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি দুজনই রাজনীতির সঙ্গে যুক্ত, একজন একটু বেশি মাত্রা, একজন খানিকটা কম, একজন আমদানিকারক, আরেকজন রপ্তানিকারক। কথার সুর একই। এভাবে আসলে দেশটা চলতে পারে না। অর্থনীতির সংকট ওনারা চিত্রায়িত করেছেন, ব্যবসায়ী হিসেবে কিভাবে সাফার করছেন, কারণ তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি বা অন্যতম চালিকা শক্তি। শিক্ষার সংকট, স্বাস্থ্যের দুরবস্থা, মানব সম্পদ উন্নয়নের বেহাল অবস্থা, এইসব নানা জিনিস তারা তৈরি করেছেন। তারা রাজনীতি এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে এই যে রাজনীতিটা ব্যবসায়ীরা দখল করে নিচ্ছে, বা ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই হয় যখন ব্যবসার স্বার্থে রাজনীতিটাকে ব্যবহার করা হয়। এবং পরিস্থিতিটা কতটা খারাপ তার জন্য জেনারেল আজিজই উদাহরণ। বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান, তাকে স্যাংশন দিয়েছে একটি দেশ, আমাদের প্রত্যেকেরই তাতে খারাপ লাগবার কথা। কিন্তু একই সঙ্গে তিনি দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, তিনি স্বজনপ্রীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, রাজনীতিকরণের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, এবং এর একটাও কাঙ্ক্ষিত নয়, একটাও কল্যাণকর নয়। সেই কারণে ওই যে জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, সেগুলো নিশ্চিত করা আমাদের রাজনৈতিক নেতৃত্বের দায়। বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের বিশেষভাবে দায়িত্ব, অন্যদেরও নিশ্চয়ই তাতে ভূমিকা রাখবার সুযোগ আছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।